কিছু কিছু লেখা এমন হয় যা পড়া মাত্রই আমাদেরকে মুগ্ধ করে ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা ঠিক তেমনই একটা উপন্যাস। যখন প্রথম পড়েছিলাম যেন নেশা লেগেছিল। শুধু আমি নয়, বুদ্ধদেব বসু তার পাঠ প্রতিক্রিয়ায় তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন। আজকের আলোচনায় আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে। কিন্তু তার আগে আমার সকল ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমার ইউটিউবে আসা প্রায় 3 মাস হলো এবং এর মধ্যে আমি 500 সাবস্ক্রাইবার এবং 500 ঘন্টা যে মাইলস্টোন থাকে সেটা পার করে এসেছি। সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনারা এভাবেই আমার পাশে থাকুন। আর ছোট্ট একটা আবেদন, অনেক টেকনিক্যাল অসুবিধার মধ্যে থেকে কাজ করতে হয়। একটা মোবাইল নিয়েই যা শুটিং, যা এডিটিং করি, তো ভালো লাগে সেই জন্যই করি এবং আপনারা আমাকে নিরন্তর যে প্রেরণা দিচ্ছেন সেজন্যই করি। তো প্লিজ আমার পাশে এভাবেই থাকুন এবং যাতে ভিডিওগুলো আর সবার কাছে পৌঁছে যেতে পারে সেই বিষয়ে আমাকে একটু সাহায্য করবেন। চ্যানেলটার বিষয়ে অন্যদেরকে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনায় শেষের কবিতা। উপন্যাস হিসাবে শেষের কবিতা কতটা সার্থক, কতটা শিল্প সার্থকের পরিণতি, বা উপন্যাসটা কতটা বলিষ্ঠ বিভিন্ন আঙ্গিক থেকে, সে সমস্ত আলোচনায় সমালোচনার অবকাশ আছে বিস্তর। শেষের কবিতা দুর্বলতা আছে অনেক, কিন্তু এই দিকটা দেখার মতো যে যখন শেষের কবিতা রবীন্দ্রনাথ লিখছেন সেই সময় কিন্তু বাংলা সাহিত্য জগতে রবীন্দ্র বিরোধিতার একটা আবহ চলছে এবং রবীন্দ্রনাথ এই উপন্যাসে খুব সুনিপুণভাবে রবীন্দ্র বিরোধিতার আবহটাকে নিয়ে এলেন এবং বুঝিয়ে দিলেন তিনি এই সময়ে প্রাসঙ্গিক। এই জন্যই বুদ্ধদেব বসু বলেছিলেন যে এই উপন্যাস পড়ে তারা বুঝতে পেরেছিলেন যে রবীন্দ্র যুগ শেষ হয়ে গেছে বলে তারা মনে করলেও, রবীন্দ্র উত্তর যুগের কথা বললেও, রবীন্দ্রনাথ যে চির নূতন এবং চির পুরাতন, চির আধুনিক, এই কথাটা শেষের কবিতা প্রমাণ করে দিয়ে গেছিল। যাই হোক, এই সমস্ত দিক থেকে শেষের কবিতার আলোচনা করা যায়, কিন্তু আমরা আজকে এই সমস্ত দিকে যাব না। আজকে আমরা থাকবো শেষের কবিতার যে কেন্দ্রীয় বিষয়, যেটাকে ঘিরে শেষের কবিতা উপন্যাসটা মূলত আবর্তিত হয়েছে, অমিত এবং লাবণ্যের সম্পর্ক এবং তাদের যে প্রেম, সেটা নিয়ে। তো চলে আসি সরাসরি আলোচনায়। শেষের কবিতা উপন্যাসের যে মূল দুটো চরিত্র, একজন হচ্ছে অমিত এবং একজন হচ্ছে লাবণ্য, এবং রবীন্দ্রনাথ দুজন ভিন্ন মেরুর দুটো মানুষকে এখানে মেলাচ্ছেন প্রেমের মাধ্যমে। তো উপন্যাসটা নিশ্চয়ই সকলের পড়া, যাদের পড়া নেই তারা পড়ে নিতে পারেন। খুব ছোট একটা উপন্যাস এবং প্রথম পাঠের পর ভালোই লাগে, কারণ এত সুন্দরের কাব্যিক উপস্থাপনা, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন রবীন্দ্রনাথ উপন্যাসটাকে, সেটা সত্যিই সম্মোহিত করার মতোই। তো যাই হোক, এই অমিত চরিত্রকে যদি আপনারা দেখেন, দেখবেন কলকাতায় বিএ পাশ করার আগেই তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিলেতে ওকালতি পড়ার জন্য, এবং সেখানে সে পাশ করতে করতে ফেল করতে করতে কাটিয়ে দিচ্ছে প্রায় 7 বছর। বোঝাই যাচ্ছে পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ নেই, জীবন জীবিকা নিয়ে অমিতের কোনো চিন্তা নেই। তার কারণ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার প্রচুর সম্পত্তি রয়েছে, সুতরাং অর্থের জন্য তাকে আর কোনো চিন্তা করতে হয় না। রবীন্দ্রনাথ বলছেন যে অমিত হচ্ছে সকলের মধ্যে একেবারে পঞ্চম। তার কারণ অমিত যখন নিজেকে ইন্ট্রোডিউস করছে, সে বলছে তার নাম অমিত রায়ে। সে এমন বেশভূষা পরছে বা তার সাজ পোশাক এমনই যেটার মর্ম লোকে বুঝতে পারছে না। তো এই কারণগুলো একটাই, সেটা হচ্ছে অমিত তার স্বাতন্ত্র্যটাকে খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। তার কারণ অমিত চাইছে সকলের আকর্ষণের কেন্দ্রে থাকতে, পুরো মনোযোগটা তার দিকে ঘুরিয়ে নিতে। অমিতের এই প্রবণতাটা কিন্তু অমিত চরিত্র পুরোটা জুড়েই এই প্রবণতাটা খুব স্পষ্ট হয়ে উঠছে। অমিত যা যা করছে, যেমন ধরুন অমিত যে রমণীর গলা ভালো না তাকে অমিত দ্বিতীয়বার গান গাইতে বলছে, ঠিক আছে, বা সকলে যেটাকে পছন্দ করছে অমিত তাকে অপছন্দ করছে। এই যে অমিতের কার্যকলাপ, এগুলো সবই সেই প্রবণতাকে জাস্টিফাই করছে, যে সে নিজে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, কোথাও একটা আত্মপ্রতিষ্ঠার একটা প্রবণতা। তো এই অমিত রোম্যান্টিক, এই অমিত কথা দিয়ে চমক লাগাতে পারে। সে ডিগ্রি অর্জন করতে পেরেছে কি পারেনি সেটা পরের কথা, কিন্তু পড়াশোনার দিক দিয়ে সে মোটেই ফাঁপা নয়। এবং তার সমাজের যাদেরকে অমিত দেখে, যারা খুব ফ্যাশন দুরস্থ, যারা খুব আধুনিক বলে নিজেদেরকে মনে করে, অমিত তাদেরকে একটা ব্যঙ্গ করে। তার এই সাজ পোশাক সব কিছুকেই মনে হয় সেগুলোর বিরুদ্ধে একটা উচ্চ রকম হাসি। কারণ অমিত বলে ফ্যাশনটা হচ্ছে মুখোশ আর স্টাইলটা হচ্ছে মুখশ্রী। অমিতের নেশা হচ্ছে এই স্টাইলে, তাই অমিত ফ্যাশনকে বরাবর বিদ্রূপ করে। মেয়েদের সম্পর্কে দেখা যায় যে অমিত যেহেতু এত সুন্দর কথা বলতে পারে, বা তার চরিত্র যেহেতু সবার থেকে আলাদা, হ্যাঁ, সে একদম এইরকম যে বেপরোয়া বাঁধনার সৃষ্টি ছাড়া গোছের একটা মানুষ, সুতরাং এই মানুষগুলো খুব আকর্ষণীয় চরিত্রের হয়। এই জন্য মেয়েরা অমিতের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে, এবং সবাই যেহেতু অমিতের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে, ওই জন্য অমিত কারোর ওপর আকর্ষণ বোধ করে না। মেয়েদের সম্পর্কে তার আগ্রহ নেই, কিন্তু ঔৎসুক্য আছে, এমন একটা কথা রবীন্দ্রনাথ বলেছেন। তো স্বাভাবিকভাবে কি হয়, যখন আমাদের ওপর কারোর খুব আকর্ষণ তৈরি হয় বা আমরা খুব কাম্য হয়ে উঠি, তখন অপর পক্ষের প্রতি আমাদের আকর্ষণটা কমে যায়।
সেটাই আমরা পেতে চাই, যেটা আমাদের কাছে দুর্লভ মনে হয়। তো অমিতের সেরকমভাবেই তার সমাজের মেয়েদের প্রতি খুব একটা আকর্ষণ ছিল না, বা নেই বললেই চলে। সে শুধুমাত্র কথার খেলা খেলতো, বা ওই এরকমই আর কি। তো এরকম হচ্ছে অমিত চরিত্র। অমিতের মনস্তত্ত্ব নিয়ে খুব গভীর কোনো দিক নির্দেশ বা খুব গভীর কোনো আলোচনা শেষের কবিতায় নেই, যে যতটা আছে লাবণ্যকে নিয়ে। তো এবার লাবণ্য চরিত্রটাকে আমরা একটু দেখে নেব। শেষের কবিতা উপন্যাসে লাবণ্য চরিত্র রবীন্দ্রনাথের এক অনুপম সৃষ্টি। অনুপম বলছি এই কারণে, তার কারণ হচ্ছে এই উপন্যাসটা যখন বেরোচ্ছে, অর্থাৎ 1929 নাগাদ, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেভাবে লাবণ্যকে আঁকছেন, রবীন্দ্রনাথ দেখিয়ে দিচ্ছেন যে একটা চরিত্র কতটা আধুনিক হতে পারে, বা আধুনিকতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আপনারা যদি লাবণ্যকে দেখেন, দেখবেন লাবণ্যের জীবন প্রথমে শুরু হচ্ছে কিন্তু জ্ঞান চর্চার মধ্যে দিয়ে। তার বাবা অধ্যাপক, এবং তার বাবা চেয়েছিলেন যে মেয়ের জীবন বিদ্যাচর্চার মধ্যে দিয়েই কাটুক, তার মেয়ে বিবাহ করবে না, সারাক্ষণ মানে জ্ঞান চর্চার সঙ্গেই তার একটা গ্রন্থি বাঁধা হোক বা সম্পর্ক স্থাপিত হোক। তো লাবণ্য তার পিতার নির্দেশিত পথে বা পিতার পরিকল্পিত পথেই কিন্তু জীবন চালাচ্ছিল। কিন্তু লাবণ্যের জীবনে একটা ট্রানজিশন আসে, সেটা হচ্ছে তার পিতার বিবাহ কেন্দ্রিক, এবং লাবণ্যই সেখানে অনুঘটকের কাজ করে, বা এক প্রকার বলা যেতে পারে লাবণ্যই তার পিতার বিবাহ দেন। তো 47 বছর বয়সে পিতার বিবাহ দেওয়া, বা নিজে এত বড় হয়ে তার পিতার বিবাহে অনুঘটকের কাজ করা, এই কাজটা কিন্তু 1929-এর সাপেক্ষে দাঁড়িয়ে বেশ কঠিন ছিল। এবং শুধু সেটা বিবাহ নয়, সেটা ছিল একটা বিধবা বিবাহ। তো লাবণ্য সেক্ষেত্রে আধুনিকতার পরিচয় দিয়েছে, এবং শুধু তাই নয়, লাবণ্য বুঝিয়ে দিয়েছে যে সে ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করে, এবং কোনো সামাজিক সংস্কার বা ট্যাবু তার নেই। তো এই যে পিতার বিবাহ দেওয়ার পরে সে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হচ্ছে সে পিতার সম্পত্তি নিতে অস্বীকার করছে। সেই সময় দাঁড়িয়ে একটা মেয়ে যে শিক্ষিত, অবশ্যই শিক্ষিত, এবং যথেষ্ট পড়াশোনা করেছে, কারণ আমরা দেখব যে বিএ পরীক্ষায় সে তৃতীয় হচ্ছে, এমএ পরীক্ষায় সে প্রথম হচ্ছে, যদিও সেটা শোভনলালের দৌলতে, তবু লাবণ্য পড়াশোনায় যথেষ্ট মনোযোগী এবং ভালো ছিল। তো যাই হোক, সেই সময় দাঁড়িয়ে সে যে বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এবং সে যে পিতাকে বলছে যে তার সম্পত্তি সে নেবে না, সে নিজে স্বাধীনভাবে জীবিকা অর্জন করে চলবে, সেই সময় দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং নিজে স্বাধীনভাবে চলার এই সিদ্ধান্তটা অত্যন্ত দৃঢ় একটা সিদ্ধান্ত, বলিষ্ঠ একটা সিদ্ধান্ত, সাহসী একটা সিদ্ধান্ত। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া আমাদের মেয়েদের পক্ষে একটু কঠিনই হয়ে যায়। তো যাই হোক, লাবণ্য শেষমেশ বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সে যাচ্ছে শিলংয়ে, এবং সেখানে সে যোগমায়ের বাড়িতে গৃহ শিক্ষয়িত্রীর কাজ নিচ্ছে, এবং তারপরে সে তার অবসর যাপন করছে যেভাবে, সেখান থেকে আমরা লাবণ্যের আরেকটা পরিচয় পাই, তার যে মেধা, মনন, রুচি, এই সব মিলিয়ে যে লাবণ্য, সে লাবণ্যের পরিচয় সেখানে পাওয়া যায়। যেমন সে ইংরাজি সাহিত্য পড়ছে, সে গ্রিক রোমের ইতিহাস চর্চা করছে, এবং সেইখানে তার মনে প্রথম কোথাও একটা ফাঁক তৈরি হচ্ছে। লাবণ্যের জীবনে এর আগে একটা ঘটনা ঘটে গেছে, যারা উপন্যাসটা পড়েছেন তারা দেখবেন যে শোভনলাল এসেছিল। লাবণ্য এতটাই নিরেট ছিল তার জ্ঞান চর্চার প্রাচীর, সেটাকে ফাটিয়ে শোভনলালের প্রেম ভিতরে প্রবেশ করতে পারেনি। তো যাই হোক, শোভনলালকে সে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এই সময় এসে লাবণ্যের মনে কোথাও না কোথাও একটা চঞ্চল হাওয়া প্রবেশ করছে। সেই হাওয়াটা প্রেমের একটা বীজ আমরা বলতে পারি। প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। এরপর অমিত যাচ্ছে শিলংয়ে, এবং সেখানে হচ্ছে সংঘাত, দুজনের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এবং তারপরে অমিত লিখছে, পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার গ্রন্থি। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে উঠছে তাদের চিত্ত। শুরু হচ্ছে অমিত এবং লাবণ্যের প্রেমের যাত্রা। দুটো গাড়ি চলছিল দুটো ভিন্ন লক্ষ্য নিয়ে, কিন্তু পথ এক হওয়াতে তারা একে অপরের কাছাকাছি এসে পড়লো, যেভাবে শিলং পাহাড়ে অমিত এবং লাবণ্য, এবং দুজন দুজনের প্রতি আকর্ষণ বোধ করলো। এটা খুব স্বাভাবিকই ছিল, কারণ অমিত এতদিন ধরে তার সমাজে যে মেয়েদেরকে দেখছিল, তাদের সম্পর্কে কখনোই সে আকর্ষণ বোধ করেনি। অমিত চেয়েছিল এমন একজনকে যে হবে অদ্বিতীয়, নিজের পরিচয় হবে যার পরিচয়, অর্থাৎ ব্যক্তিত্ব এবং চরিত্রে যার একটা বলিষ্ঠতা থাকবে। লাবণ্যকে শিলংয়ে সেভাবেই আবিষ্কার করলো অমিত, এবং তাকে তার ভালো লেগে গেল। এবং লাবণ্যের দিক থেকে অমিত যে প্রগল্ভতার সঙ্গে, অমিত যে গতির সঙ্গে লাবণ্যের কাছে পৌঁছে গেল, যেভাবে লাবণ্যের সঙ্গে কথাবার্তা শুরু করলো অমিত, সেই জায়গা থেকে লাবণ্য কোনো পুরুষকে কোনোদিন এভাবে দেখেনি। শোভনলালকে সে দেখেছিল, কিন্তু শোভনলাল খুব মাথা নিচু করে খুব মৃদুভাবে তার কাছে এসে পৌঁছেছিল। তার প্রেমের অর্ঘ্য লাবণ্যের কাছে পৌঁছতে পারেনি, কারণ রবীন্দ্রনাথ বলেইছিলেন যে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে মেয়েদেরকে নিজেকে প্রত্যক্ষ না করায়, মেয়েরা তাকে প্রত্যক্ষ করে না। শোভনলালের ভালোবাসা ছিল, কিন্তু শোভনলালের সেই জোর ছিল না। অমিত প্রথমে সজোরে আঘাত করলো লাবণ্যকে, এবং লাবণ্য
অমিতের প্রতি মুগ্ধ হলো। এরপর খুব তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি চলে এলো অমিত এবং লাবণ্য। তার কারণ তাদের দুজনের মধ্যেই একটা ফাঁক ছিল, সেটা হচ্ছে তাদের রুচি, তাদের মনন, তাদের মেধার দোসরের ফাঁক। অমিত তার সমাজে খুব কথা বলতো ঠিকই, কিন্তু সে কখনোই তার রুচির তৃষ্ণা মেটাবার জন্য কোনো দোসরকে খুঁজে পায়নি। তেমনভাবে লাবণ্য অনেকটাই নির্বান্ধব ছিল, কারণ উপন্যাসে লাবণ্যের খুব বন্ধুবান্ধব বা লাবণ্যের কোনো সঙ্গীর কথা আমরা পাই না যার সঙ্গে লাবণ্য তার অনুভূতিগুলো শেয়ার করতে পারে। তো যখন অমিত এবং লাবণ্য কাছাকাছি এলো এবং যখন দেখলো তাদের এই পছন্দটা, তাদের এই রুচিটা, তাদের এই ব্যক্তিগত অনুভূতিগুলো মিলে যাচ্ছে, তখন তারা একে অপরের প্রতি আরও মুগ্ধ হলো, বা এই যে কাছাকাছি এলো এটাই রূপ নিল একটা প্রেমের। একটা সম্পর্কের ক্ষেত্রে মনের মিল, রুচির মিল, পছন্দের মিল খুব গুরুত্বপূর্ণ হয় ঠিকই, সেখানে মননের দোসর হতে হয় ঠিকই, কিন্তু জীবনের দোসরও হতে হয়। এবং জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্ব নেওয়া। একজন মেয়ে একজন পুরুষের কাছে নিরাপত্তা আশা করে, দায়িত্ব সচেতনতা আশা করে, যত্ন আশা করে। তো তাদের কথাবার্তার ফাঁকে ফাঁকে লাবণ্য হয়তো সেগুলোই খুঁজছিল, কিন্তু লাবণ্য অমিতের থেকে সেগুলো কোনোদিনই পায়নি। বা এর আগেও আমরা দেখেছি উপন্যাসে যখন মেয়েদের প্রসঙ্গ এসেছিল যে সব মেয়েরাই অমিতকে বিবাহ করতে চায়, কিন্তু তার বাড়ির মেয়েরা বুঝতে পারে যে পরবর্তীকালে অমিত দায়িত্ব নেওয়ার যোগ্য নয়। সেটা কিছু ক্ষেত্রে ঠিকই বা সর্বাংশে সেটা ঠিকই। তার কারণ এই উপন্যাসে কোথাও অমিতকে আমরা দায়িত্ব নিতে দেখব না বা দায়িত্ব সচেতন হতে দেখব না, বরঞ্চ সে শুধু কথার নেশায় মশগুল হয়ে আছে। তার বাড়ি খাড়ির এইদিকে হবে, লাবণের বাড়ির খাড়ি এইদিকে হবে, বিবাহের রাতে এই আলো জ্বলবে, মিলনের রাতে এই আলো জ্বলবে, এগুলো খুব বাস্তবসম্মত কথা নয়। জীবনে সবটাই খুব বাস্তবকেন্দ্রিক নয়, কিন্তু বাস্তবতা ছাড়া তো জীবন হয় না। আমরা তো দাঁড়িয়ে থাকি বাস্তবের মাটিতেই। তাই লাবণ্য ক্রমে ক্রমে বুঝলো যে অমিত রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরে, এবং লাবণ্য অমিতকে বলল যে আমাকে বিয়ে করতে চেও না মিতা। তারা যখন খুব দ্রুত এগোচ্ছিল একটা পরিণতির পথে, লাবণ্য কিন্তু হেজিটেট করছিল। লাবণ্য অমিতকে ভালোবেসেছিল এবং তার ভালোবাসার মধ্যে কোথাও কোনো খাদ ছিল না। অমিত লাবণ্যকে কীভাবে ভালোবেসেছিল সেটা লাবণ্যই বলেছে যে অমিত কথা দিয়ে তাকে গড়ে তুলেছে। অমিত তার প্রয়োজন অনুযায়ী, তার রুচির তৃষ্ণা মেটাবার প্রয়োজন অনুযায়ী লাবণ্যকে গড়ে তুলেছে, এবং কথা যদি ফুরোয় লাবণ্যও ফুরোবে। লাবণ্যের যে ব্যক্তি লাবণ্য, লাবণ্যের যে নিজস্ব লাবণ্য, এই যে মানুষ লাবণ্য, তাকে অমিত কখনোই ভালোবাসেনি, কিন্তু অমিতকে লাবণ্য পুরোটা নিয়ে ভালোবেসেছিল। এটাই হচ্ছে অমিত এবং লাবণ্যের ভালোবাসার পার্থক্য। তো লাবণ্য বুঝে গেছিল যে অমিতের সঙ্গে সম্পর্কে পরিণতিতে যদি একটা বিবাহে পরিণত হয় তাহলে লাবণ্য কোনোদিন সুখী হবে না, কিন্তু লাবণ্য তবুও পিছিয়ে আসতে পারছিল না। তার কারণ অমিত কোথাও তাকে একটা টেনে রেখেছিল, বা বলা ভালো যেহেতু লাবণ্যের জীবনে অমিত প্রথম পুরুষ, বা অমিতের প্রতি লাবণ্যের একটা ভালোবাসা ছিল, একটা সমর্পণ ছিল, তাই অমিতকে ছেড়ে আসা লাবণ্যের পক্ষে একটু কঠিনই ছিল। তাই যোগমায়া যখন তাদের ঘটকালি করছেন বা তাদের হাত বেঁধে দিচ্ছেন, লাবণ্য কিন্তু অস্বীকার করেনি বা লাবণ্য কিন্তু সরে যায়নি, কিন্তু লাবণ্যের মধ্যে কোথাও একটা দ্বিধাটা রয়ে গেছে, এটা আমরা বারবার টের পাচ্ছিলাম এবং লাবণ্যের কথাতে বারবার সেটা উঠে আসছিল। কিন্তু এই দ্বিধাটা কেটে গেল তখন যখন কেতকী এলো। এই উপন্যাসে কেতকী এইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। কেতকী এসে লাবণ্যকে দেখালো সেই আংটিটার কথা যেটা অমিত তাকে দিয়েছিল বহু বছর আগে। এখানেই লাবণ্য প্রথম ধাক্কাটা খেলো, এবং তারপরে লাবণ্য অমিতকে আংটিটা খুলে দিল, এবং তারপরেই লাবণ্য সিদ্ধান্ত নিল সেখান থেকে সরে যাবার। লাবণ্য যেইমাত্র সরে গেল, অমিতের কিন্তু সরে যেতে খুব বেশিক্ষণ সময় লাগলো না, এবং আমরা দেখলাম না যে অমিত কোনোভাবে চেষ্টা করছে আবার ফিরে আসার, বা সম্পর্কটা তো অনেকটা দূর এগিয়েছিল। তারা তো দুজন বিয়ের জন্য পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। তো লাবণ্য যদি কোনো একটা অভিমান বশে সরেও যায়, অমিতের উচিত ছিল তার কাছে ফিরে যাওয়া, কিন্তু এরকম কিছু ঘটলো না। সেটা অমিতের চরিত্রের সঙ্গে সঙ্গত। এই জন্যেই লাবণ্য অমিতকে বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিল। যাই হোক, লাবণ্য বুঝতে পারলো যে জীবনে এমন একজনের প্রয়োজন রয়েছে যে তার দায়িত্বটা নিতে পারবে। এই জন্যে জীবনের সমর্পণের জন্য, জীবনের ক্ষেত্রে সে নির্বাচন করলো শোভনলালকে। আমরা দেখলাম অমিত কলকাতায় ফিরে গেল, এবং সেখানে ফিরে গিয়ে সে কেতকীকে নিয়ে মশগুল হয়ে পড়ল। উপন্যাসের এই জায়গাটা নিয়ে অমিত চরিত্র প্রচুর সমালোচিত হয়, বা এই পরিণতিটা নিয়ে আমরা শেষের কবিতার প্রচুর সমালোচনা করে থাকি যে এরকম একটা পরিণতি। এবং তারপরে অমিত বলছে জ্যোতিশঙ্করকে যে কেতকী হচ্ছে আমার ঘড়ায় তোলা জল, যাকে আমি নিত্যদিন ব্যবহার করব, আর
লাবণ্য হচ্ছে আমার দিঘি যেখানে আমি দেবো সাঁতার। তো এই পরিণতিটা বা এইটা অমিত কোথাও না কোথাও নিজেকে একটা জাস্টিফাই করতে চাইলো, আত্মপক্ষ সমর্থন করতে চাইলো যে না আমি যেটা করেছি সেটা ঠিকই ছিল, সেখানে কোনো ভুল নেই। এই তত্ত্বটা তার নিজের পক্ষে একটা দাঁড়ানো আর কি, বলা যেতে পারে আত্মপক্ষ সমর্থন। তো যাই হোক, অমিত এরপর লাবণ্যকে চিঠি লিখলো এবং লাবণ্য অমিতকে চিঠি লিখলো এবং লাবণ্য জানালো তার বিয়ের সংবাদ, শোভনলালের সঙ্গে তার বিয়ে। তো শোভনলালকে লাবণ্য নির্বাচন করলো বা শোভনলালের কাছে লাবণ্য ফিরে গেল, তার কারণ হচ্ছে লাবণ্য বুঝতে পারলো যে শোভনলাল তাকে যথার্থই ভালোবাসে। কারণ এতদিন পরও শোভনলাল তাকে বিস্মৃত হয়নি। শোভনলাল তাকে চিঠি লিখেছিল আরেকবার দেখা করবার জন্য, আরেকবার সাক্ষাৎ করবার জন্য। লাবণ্য এই সুযোগটাকে হাতছাড়া করতে রাজি ছিল না। শোভনলালের পূজার অর্ঘ্যকে একদিন সে না বুঝে ফিরিয়ে দিয়েছিল। সেদিন বোঝার মতো অবস্থাও ছিল না বা শোভনলাল তাকে বোঝাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এখন শোভনলাল অনেক বদলে গেছে, এই জন্যই লাবণ্যকে সে সাহস করে চিঠি লিখতে পেরেছিল। তাই জন্যে লাবণ্য শোভনলালকে ফিরিয়ে দিল না, সে শোভনলালকে নির্বাচন করে নিল তার জীবনের সঙ্গী হিসাবে। আর অমিত কী করলো সেটা উপন্যাসে বলা নেই। তো এই হলো শেষের কবিতা উপন্যাস। এই উপন্যাসটা বাঙালির কাছে একটা রোমান্টিক নস্টালজিয়া। আজকের দিনে দাঁড়িয়েও কিছু দিন আগে আর কি শেষের কবিতা নিয়ে সিনেমা হয়েছে। তো হয়েছে তার কারণ বাঙালি শেষের কবিতা রোমান্টিকতা থেকে সহজে বেরোতে পারে না। এই উপন্যাসটার মধ্যে হয়তো কিছুই নেই, উপন্যাসটার অনেক দুর্বলতা রয়েছে, উপন্যাসটার গ্রন্থনায় দুর্বলতা রয়েছে, উপস্থাপনায় দুর্বলতা রয়েছে। উপস্থাপনা বলতে যে প্লটের নির্মাণ ইত্যাদি। এই উপন্যাসটা চরিত্র চিত্রণে দুর্বলতা রয়েছে। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর দুর্বলতা রয়েছে একটা উপন্যাসের নিরিখে। কিন্তু এই জন্যই বলা হয় যে শেষের কবিতা কাব্য হিসাবে যতটা অনুপম, উপন্যাস হিসাবে ততটা নয়। তো তা সত্ত্বেও শেষের কবিতাকে আমরা কিছুতেই অগ্রাহ্য করতে পারি না। তার কারণে এই উপন্যাসটার মধ্যে যে রোমান্টিকতা রয়েছে সেটা বাংলা উপন্যাসের নিরিখে একদম অসামান্য এবং ব্যতিক্রমী, সেটা আমাদেরকে বোধ করে রাখে। এই উপন্যাসটার মধ্যে যে আধুনিকতা রয়েছে, বাংলা উপন্যাস সাহিত্যে এত আধুনিক উপন্যাস খুব কমই লেখা হয়েছে। আধুনিকতা বলতে চাইছি দুটো দিক থেকে। একটা হচ্ছে রবীন্দ্রনাথকে এই উপন্যাসে যেভাবে ক্রিটিসাইজ করছেন, রবীন্দ্রনাথ এই উপন্যাসে যেভাবে রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠা করছেন, এই দিক থেকে এই উপন্যাসটা আধুনিক। এবং এই উপন্যাসের চরিত্ররা যোগমায়া, লাবণ্য, এই দুটো অন্য প্রজন্মের চরিত্র। যোগমায়া অনেক পুরনো চরিত্র বা বলা যেতে পারে লাবণ্যের আগের প্রজন্মের চরিত্র। তো সে যোগমায়া এবং লাবণ্য দুটো পরম্পরা হিসাবে দেখলে তারা যতটা আধুনিক, সে আধুনিকতা কিন্তু 1929-এর সাপেক্ষে বা আজকের দিনে দাঁড়িয়েও খুব একটা সহজলভ্য নয়। 1929-এ তো সেটা বিরল বলা যেতে পারে। তো এবং আরেকটা বড় কথা হচ্ছে প্রেমের ক্ষেত্রে, এই প্রেমের এই যে পরিণতি এবং দুজনের যে এই শ্রদ্ধাপূর্বক একটা দূরত্ব, সরে আসা, ভালোবাসাটাকে রেখে, শ্রদ্ধাটা রেখে দুজনের থেকে সরে আসা, নিজেদের জীবনের প্রয়োজনে, নিজেদের সুখের প্রয়োজনে, নিজেদের হিতের প্রয়োজনে, এটা কিন্তু খুব বড় একটা দিক। এটাও কিন্তু আধুনিকতা। তো এই আধুনিকতার দিক থেকে, এই রোমান্টিকতার দিক থেকে শেষের কবিতা সত্যিই অনন্য। তো এই হলো শেষের কবিতা। আরও অনেক বিষয় আছে শেষের কবিতাকে আলোচনা করার মতো, অনেক বিষয় আছে। সমালোচনাও করা যায়, শেষের কবিতাকে প্রশংসাও করা যায়। এই সব মিলিয়ে শেষের কবিতা উপন্যাস, যেটা মনে হলো বললাম। খুব প্রস্তুতি ছিল না শেষের কবিতা নিয়ে বলবো। কেউ রিকোয়েস্ট করেছিল কিছু বলার জন্য। তো যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো শেষের কবিতা নিয়ে আর কি জানতে চাইছো। ভবিষ্যতে কোনো এপিসোড করা যেতে পারে বা প্রশ্ন উত্তরে চলতে পারে অন্য পাঠের পেজে। তো যাই হোক, যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর তোমরা আমাকে ফলো করতে পারো আমার এডুকেশনাল পারপাসের জন্য অন্য পাঠের পেজে, বা আমাকে ব্যক্তিগতভাবে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে। আমার এখানে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।